রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এখানে ফাইন্যান্সিং করলে এই দলের যারা দায়িত্বশীল তারা করবে, সরকার কেন এখানে ফাইন্যান্সিং করবে? এটা দ্বারা কি জি। প্রমাণিত হয় না যে এই দলটা একটা কিংস পার্টি? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি কিন্তু কোট আনকোট বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দলের বিষয়ে উনি সহযোগিতা করতেছেন বা উনি সম্মতি দিয়েছেন, প্যাট্রোনাইজ করতেছেন। এটা অনেকগুলো অর্থ দাঁড়ায়। নবগঠিত রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দদেরকে শুভকামনা জানাবো রাজনীতির মাঠে। এবং আপনি যে প্রশ্নটি করলেন এই প্রশ্নগুলো আসলে অনিবার্য ছিল, এবং যত দিন যাবে ডে বাই ডে এই প্রশ্নগুলো আরো আরো তত বেশি তীব্র হতে থাকবে, এবং এই প্রশ্নগুলোর পেরিফেরি আরো তত বিস্তর আকার লাভ করতে থাকবে। এবং যত বছর যাবে ইতিহাসের কাঠগড়া আরো তত শক্তিশালী ভাবে এই প্রশ্নগুলো করতে থাকবে। সুতরাং এই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। হিস্ট্রিক্যালি যদি দেখেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যে দলগুলো গঠিত হয়েছে, আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেছে। আমি সেই জায়গায় আমার ব্যক্তিগত জাস্টিফিকেশনটা হচ্ছে, তখন একটা রাজনৈতিক শূন্যতা ছিল, যে কারণে রাজনৈতিক দল গঠন করলেও সেটা নিয়ে মানুষ প্রশ্ন তোলে নাই, বরং সহযোগিতা করেছে। আবার জাতীয় পার্টির যে বিষয়টা, তারা রাজনৈতিক দল গঠন করেছে, তখনও রাজনীতির একটা দোলাচল ছিল। হ্যাঁ, তবে তারা কিন্তু পরবর্তীতে আর সেভাবে করে টিকতে পারে নাই। আর বর্তমান সময় আপনাকে দেখতে হবে যে এখন গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলো। তারপরে একটা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটাকে আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরাই তৈরি করলাম। হু ইজ নাহিদ ইসলাম? নাহিদ ইসলাম কে? নাহিদ ইসলাম হচ্ছেন একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক উদ্যোগ, গণতান্ত্রিক ছাত্র শক্তি, এটির কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন। আসিফ মাহমুদ ঢাবি শাখার আহ্বায়ক ছিলেন, তার আগে তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি ছিলেন। আখতার হোসেন ছিলেন সেই ছাত্র শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক। আমাদের যে মাহফুজ আলম, উনি ছিলেন ইনাদেরই মূল প্যাট্রোনাইজারদের একজন। তাহলে দেখেন, আহ রাজনৈতিক ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন, অন্যান্য ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটি হয়, সেই প্ল্যাটফর্মটা কিন্তু প্রত্যেক ছাত্র সংগঠন থেকেই সেখানে ইনক্লুড করা হয়েছিল। আমি আগেও বলেছি যে ছাত্র লীগের কেন্দ্রীয় পদধারী, বিভিন্ন হলের পদধারীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদধারীরা কিভাবে বৈষম্য বিরোধী কমিটিতে ঢুকলো? এখন দেখতেছেন না হঠাৎ করে কি ব্যাপার, এরা আসলে কেমনে? শেখ হাসিনার এক দফা পতনের আন্দোলনে ওনাদেরকেও রাখা হয়েছিল কৌশলগত কারণে। তো এই প্ল্যাটফর্মটি কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো মূলত ভিতর থেকে তৈরি করেছিল, এবং সবাই সেখানে গিয়ে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে। তখন বলা হয়েছিল এটা একটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। আসলে ভাই, অরাজনৈতিক বলতে কোনো কিছু হয় না এরকম আন্দোলন, এটা কোনো, এটা তো অরাজনৈতিক বিষয় না, আন্দোলনই তো রাজনৈতিক বিষয়। আর নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ বলতে আসলে কোনো কিছু হয় না। এই দুইটাই হলো দুষ্ট শব্দ। না, আমি বলছি এই দুইটাই হলো। রাজনৈতিক কোনো একক পক্ষ সেখানে হ্যাঁ, এটাকে নেতৃত্ব সেটা দিচ্ছে না, বলতে সে হলে বলতে নিরপেক্ষ। হবে সার্বজনীন বা হ্যাঁ, সর্বজন গ্রাহ্য, গ্রাহ্য, হ্যাঁ, হ্যাঁ। জাতীয় ঐক্যের সরকার, এই ধরনের আলাপ নিয়ে আসতে হবে। যেই কাজটা করা হয়েছে, যে আমাদের এই ছাত্র বন্ধুরা শুরু থেকে অরাজনৈতিক, হ্যাঁ, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এইটা বলে বলে সেইখানে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের যে স্টেকটা ছিল তাদেরকে বের করে দিয়েছে। বের করে দিয়ে তারা যে মানুষকে বুঝাইছে যে আমরা নিরপেক্ষ, আমরা আপনাদের জন্য, নিরপেক্ষ থেকে এই কাজগুলো করি। মানুষে ভাবছে, ছাত্ররা ভাবছে ঠিকই তো, তাহলে ওনারা যেহেতু নিরপেক্ষ আছে, ওনারা পরিচিত ফেস, ওনারা যদি কিছু কাজ করে, কারণ রাজনীতিবিদদের হাতে গেলে এটা তারা নিজেদের দলীয় এজেন্ডা স্থাপিত করতে পারে, বা নিজেদের পক্ষ হইতে পারে, বাক বিতণ্ডা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হইতে পারে। আবার হুম। সরকারের জায়গায় দেখা গেল বলা হচ্ছিল যে নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ সরকার, হ্যাঁ, এই বলে যে না এখানে বিভিন্ন আপনার হচ্ছে নিয়োগ বা বিভিন্ন যে পদগুলো ছিল সরকারের গুরুত্বপূর্ণ, সেই সমস্ত জায়গায় লোক বসানো থেকে শুরু করে, সংস্কার কমিশন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বলা হতো যে না, এখানে কোনো দলের কাউকে নেওয়া যাবে না, তাহলে সে তার দলের পক্ষপাতিত্ব হবে, নিরপেক্ষ লোক নিতে হবে। এই সমস্ত কথাবার্তা বলে আমরা এখন সর্বশেষ দেখলাম যে তারা অন্য অন্য রাজনৈতিক যে শক্তি এবং দলগুলো ছিল তাদেরকে দূরে রেখেছে, কৌশলগতভাবে দূরে রেখে ওনারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা গুছিয়েছে। যেটা আসলে আমি জানি না যে ওনারা আসলে বুঝতে পারতেছেন কিনা। আমরা কিন্তু সবাই ওনাদের ওয়েল উইশার, সবাই, হুম। বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু তরিন্দর ওয়েল উইশার। কিন্তু একটা জায়গায় প্রশ্ন তুলতেছে যে আপনারা যেইভাবে করে নিজেরা বিকশিত হচ্ছেন, এইভাবে না করে আপনারা ন্যাচারালি বিকশিত হন, আমরা আপনাদেরকে সাপোর্ট করার জন্য প্রস্তুত আছি। এই কথাটা মনে হয় ওনারা বুঝতে পারতেছেন না। তারপরে ওনাদেরকে ওয়েলকাম করব। আরেকটা জিনিস বলবো যে দেখেন,
কিন্তু মশিউর যেটা মাঝখান দিয়ে যে সম্পূরক উত্তর দিল সেটার ব্যাপারে আপনার মতামত কি, যে এটিকে ছাত্রদের সংগঠন আর বলা যাবে না? সেই সময় যাই বলেছেন বা হয়তো আন্দোলনের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, বাট এখন যে ইয়েটি হয়েছে, সংগঠনটি হয়েছে এনসিপি, এটিকে ছাত্রদের সংগঠন বলা যাবে না, তরুণদের, তরুণ রাজনীতিবিদদের সংগঠন। এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই, আপনার দৃষ্টি থেকে তাই কিনা? না, এটা অবশ্যই দেখেন, ওনারা আসলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ বা জনগণের সেন্টিমেন্ট নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই মুহূর্তে ওনাদের অনেক বেশি। কিভাবে ওনাদের এক একজনের ফেসবুকের ফলোয়ার 1.6 মিলিয়ন, 2 মিলিয়ন এরকম। আর যেহেতু সরকারের অংশীজন আছে, ওনাদের প্যাট্রোনাইজেশন আছে। হ্যাঁ, এখন বিভিন্ন মিডিয়াকে ওনারা আবার প্রেসক্রিপশন দিচ্ছে আগের মতো করে, হ্যাঁ, যে এইটা নিউজ করতে হবে, এটা নিউজ থেকে কাট করে দিতে হবে। আমার নিজের নিউজ 5 আগস্টের পরে দুইটা নিউজ ওনারা হুমকি দিয়ে বাংলাদেশ প্রতিদিন এবং কালবেলা থেকে তারা ডিলিট করিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে ওনারা যেটা বলতেছেন এখন আর মানে ছাত্রদের কারা সংগঠন বলা যাবে এ, না, এটা বৈষম্য এটা বিরোধী ঠিক মানে আছে, ইয়েরা মুশকিলে পড়ে এটা এনসিপির ঠিক তারা আছে। নাকি বৈষম্য বিরোধী কারা আপনাদের এটা করেছে? এটা বড় অভিযোগ কিন্তু আপনি আমার করে। নিউজ, আমি আমি আপনারা জানেন যে আমাদের যে ফারুক ভাই গণ অধিকারের মুখপাত্র, ওনার উপরে শহীদ মিনারে একটা প্রোগ্রামে হামলা করা হয়েছিল। সেই আচ্ছা। হামলা কারা হুম। করেছে, কোথা থেকে নির্দেশনা দিয়েছে, আমরা দেখেছি যে সার্জিস তাদেরকে প্যাট্রোনাইজ করেছে, ব্যাকআপ দিয়েছে, সেটা দিয়েছে। আমরাই তখন শাহবাগ থানার সামনে গেলাম যে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, আক্রমণ করে, সেখানে বক্তব্য দিলাম, সেখানে আমি কড়া করে হাসনাত এবং সার্জিসের সমালোচনা করেছিলাম। কারণ এটা হুম। তো বাস্তবতা যে যখন আমরা মাঠ পর্যায়ে আন্দোলন করি, 9 দফার আন্দোলন, ওনারা হুম। নজরবন্দি হয়ে ওনারা 9 দফাকে 8 দফা বানাইছে। ওনারা সরকারের সাথে শেষ পর্যন্ত মিটিং করতে গেছে, চাই নাই, অস্বীকার করতে পারবেন? 9 দফাকে আর শেখ হাসিনা ক্ষমা চাইতে হবে, এই দফাকে মুছে ফেলেছে। তো আমি হুম। সেটাই বলেছি যে ওনারা যখন, হ্যাঁ, আবার আমাদের বাকি যে ছাত্র বন্ধুরা আছে ওনারা তো ডিবির গারদে গিয়ে ওনারা তো আন্দোলন প্রত্যাহারই করলেন। তাই হুম। হাসনাত সার্জিসের বিষয়টা আমি বারবার তুলে নিয়ে এসেছিলাম যে ওনারা তো সেখানে নজরবন্দি ছিলেন, হ্যাঁ, বিভিন্ন সংস্থার। তাহলে ওনারা কিভাবে জানবেন যে মাঠ পর্যায়ে আন্দোলন কিভাবে চলছে? মাঠ পর্যায়ে আন্দোলন তো করছি আমরা। হ্যাঁ, হুম। মাঠ পর্যায়ে যারা আন্দোলন করেছে তার এই কথাগুলো বলার কারণে সেখানে তাদের সেই পরে দেখি যে সেই ভিডিও নাই, সেই ভিডিও ডিলিট হয়ে গেছে। তো এটাই বলতেছিলাম, ও। হ্যাঁ, যে এই যে উনি যে কথাটা বললেন যে এখন এই রাজনৈতিক দলকে আর ছাত্রদের দল বলা যাবে না এখন। হ্যাঁ, ছাত্রদের দল বলতে তারা ছাত্রদের দল নিষেধ করতেছে, এই জন্য হয়তো বলা যাবে না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আই চ্যালেঞ্জ, হুম। চ্যালেঞ্জ করে বলতেছি যে ওনাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে অনার্স না করা অনেক লোক আছে যারা এখন অনার্স শেষ করেনি। উনি হয়তো হুম। সেই তথ্য জানেন না, না জেনে এখানে কনফিডেন্সের সাথে কথা বলতেছে। ওনাকে বলবো যে লিস্টটা ধরে টান দেন সবার, কতজন গ্রাজুয়েট এবং কতজন গ্রাজুয়েট করে নাই সেটা খুঁজ নেন, তাহলে বুঝতে পারবেন। আমি নাম ধরে বলতে চাই না, কারণ নাম ধরে বললে তাদেরকে ছোট করা হবে। কারণ কেউ অনার্স করে নাই সেও রাজনৈতিক দল করতে পারবে, কেউ মানে পড়াশোনা ছাত্ররা করে নাই ওখানে তারও আছে। রাজনৈতিক দল করার অধিকার আছে। কিন্তু হুম। মানুষকে ভুল তথ্য দেওয়া উচিত না, বিভ্রান্ত করা উচিত না, যেটা আপনারা বলতেছেন। আরেকটা কথা যেটা বলবো, যে আমাদের, হ্যাঁ, এই নাগরিক কমিটির যে যে দলের আত্মপ্রকাশের দিন আবু সাইদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়নি, এই জন্য তার পরিবার থেকে খুব ক্ষোভ জানানো হয়েছে। এখন আমাকে সাংবাদিকদের জিজ্ঞেস করতেছেন যে ভাই এইটা নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়া কি? এখন দেখেন, আমি তার বাবা মার উদ্দেশ্যে সবিনয় বলবো, হে জননী, হে মাতা, এই যে আমাদের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় নায়ক, সবচেয়ে বড় মাস্টার মাইন্ড, সবচেয়ে বড় সমন্বয়ক, সবচেয়ে বড় ঘোষক, সবচেয়ে বড় উৎসাহদাতা, উদ্দীপনাদাতা হচ্ছে এই আবু সাইদ। সুতরাং তাকে কোনো প্রোগ্রামে না ডাকা হলে আপনারা কষ্ট পাবেন এরকম না, বরং যারা ডাকতে পারে নাই, এটা হলো তাদের বড় দুঃখের বিষয়, তাদের জন্য অপমানের বিষয়। আবু সাইদের সাথে কারো তুলনা করা চলে না। বরং আমরা যেটা দেখেছি, যেটা আমার কথা না কিন্তু আমি আবারও বলছি, আপনারা ভেরিফাই করবেন যদি আমি ভুল বলে থাকি, অসংখ্য শহীদ পরিবার, অসংখ্য আহত সহযোদ্ধারা, তাদের অশ্রু, কান্না, দুঃখ, তাদের চিকিৎসা এখনো পুরোপুরি হয় নাই, শহীদ পরিবারদের পুনর্বাসন হয় নাই। তাদেরকে কি করা হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়েছে যে আপনারা আসেন, আপনাদের নাম দিয়ে যান একবার, তালিকা দিয়ে যান আরেকবার, আরেকবার এটা ভেরিফাই করেন, অমুক প্রোগ্রামে আসেন। এইভাবে করে করে তারা এখন বলতেছে যে এই যে আমরা তো এতদিন বুঝি নাই, তারা আমাদেরকে ডেকে ডেকে আমাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে এখন তারা রাজনৈতিক দল করতেছে। তাদেরকে ব্যবহার করা হয়েছে এই শহীদ আহতদের ফ্লেভার নেওয়ার জন্য রাজনৈতিক দল। এটা এখন তারা বলছে। আমি কিন্তু বলছি আবারও, এটা কেবলমাত্র আমার বক্তব্য না, আপনারা ভেরিফাই করে হুম। দেখেন। হুম। বিভিন্ন জায়গা জায়গা থেকে প্রশ্নগুলো আসছে। এই যে একটু আগে আমি দেখলাম যে আমাদের সরকারের যে প্রেস সচিব শফিক ভাই, উনি উত্তর দিলেন
যে প্রশ্নটি উঠছে সবচেয়ে একটা একদম স্পষ্ট একটা অভিযোগ যে বাস বরাদ্দের বিষয়ে ডিসি অফিসে একটা পেপার রিকুইজিশন পেপার, হ্যাঁ, যেটা প্রকাশ হয়ে গেছে, উনি কিন্তু এটাকে পুরোপুরি অস্বীকার করতে পারেন নাই। উনি বলছেন যে কিছু শহীদ পরিবার বা কয়েকজন আসতে চেয়েছে এই জন্য কিছু বাসটা এরকম হ্যাঁ দেওয়া হয়েছে, যেটা আমি জানতে পেরেছি। কারণ শহীদ পরিবার এই প্রোগ্রামে আসবে, তার জন্য আপনি বাস দেবেন, এটা তো একটা রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এখানে ফাইন্যান্সিং করলে এই দলের যারা দায়িত্বশীল তারা করবে, সরকার কেন এখানে ফাইন্যান্সিং করবে? সরকার কেন এখানে ফাইন্যান্সিং করবে? এটা দ্বারা কি জি। প্রমাণিত হয় না যে এই দলটা একটা কিংস পার্টি? আমি আরেকটা প্রমাণ দিচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে উনি কিন্তু কোট কোট বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দলের বিষয়ে উনি সহযোগিতা করতেছেন বা উনি সম্মতি দিয়েছেন, প্যাট্রোনাইজ করতেছেন, এটা অনেকগুলো অর্থ দাঁড়ায়। পাশাপাশি উনি তিনি আরেকটা তিনি কোট কোট পেট্রোনাইজ কথা করতেছেন বলেননি, যে তারা তারা রাজনৈতিক সংগঠন করতেই পারে, ছাত্রকে স্বাগত জানিয়েছে, এটা জানাতে পারেনি যে কোনো কেউ যে কোনো পর্যায় থেকে যে কোনো উনি রাজনৈতিক পাশাপাশি সংগঠন। কোট কোট আরেকটা কথা বলেছেন, হুম। যেটা দ্বারা বোঝা যাচ্ছে যে উনি সাপোর্ট করতেছেন। কেন? কি কি বলেছেন? উনি বলেছেন যে যদি ছাত্রদেরকে রাজনৈতিক দল করতে দেওয়া না হয়, তাহলে অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে হুম। তারা এই আন্দোলনের এই অভ্যুত্থানের যে অ্যাচিভমেন্ট, হ্যাঁ, হুম। সেগুলোকে নষ্ট করে দেবে, আওয়ামী লীগের মতো ক্যারেক্টার নিয়ে তারা ফিরে আসবে, এই ধরনের কথা উনি বলেছেন। হুম। অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে তো কিছু নাই। হোয়াট ইজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে হচ্ছে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্র দল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সমূহ এবং সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ হুম। শিক্ষার্থীরা তো তাদের জায়গা মতো চলে গেছে, এখন তারা বলতেছে কিরে আমাদেরকে ব্যবহার করে তারা এখন ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়েছে, তাদের কথা এটা। হুম। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে তো এখন আর কোনো কিছু অবশিষ্ট রইল না। হুম। সেই যে জায়গাটি, তাহলে এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা গ্রুপকে রাজনৈতিক দল তৈরি করার জন্য উনি যদি বিশেষভাবে মানে ওনার যদি স্নেহ থাকে, ওনার যদি বিশেষ দৃষ্টি থাকে, বিশেষ যদি নজর থাকে, এটা যদি উনি পাবলিকলি বলেন, তাহলে স্বাভাবিকভাবেই তো ব্যবসায়ী বলেন, একটা আইনজীবী বলেন, হ্যাঁ, বিভিন্ন শ্রেণী সবাই পেশার একটা মানুষ বলেন, বার্তা আপনি পেয়ে যায়। সাংবাদিক বলেন, আপনি কি হ্যাঁ। ভাববেন যে হুম। এই দলটার প্রতি কিন্তু প্রধান উপদেষ্টার একটা বিশেষ একটা সমর্থন দৃষ্টিভঙ্গি আছে। আছে, একটা বিশেষ হুম। ভালোবাসা, একটা স্নেহ আছে। তার মানে তারা কিসের দল? প্রধান উপদেষ্টার দল। তাহলে আপনার কোনো কিছু হাসিল করতে হলে তাদেরকে ধরলে এটা হাসিল করতে পারবেন। এই যে জি। এতক্ষণ যে আমাদের জি। আপুরা যে প্রশ্ন তুললেন যে ওনাদের জাঁকজমক, এত পয়সা, এত কি কোথা থেকে আসলো, এটা তো দেখতে ভালো লাগতেছে না। আমার বিষয়ে একটা প্রশ্ন তুলেছে। আমি 5-6 বছর থেকে রাজনীতি করি, হ্যাঁ, আমার বিমানে চড়ার সুযোগ হয়েছিল 2 বার, আমার পুরো লাইফে 2 বার হুম। চড়ার সুযোগ হয়েছিল। আমার মূল দল থেকে তারা 2টি জায়গায়, চট্টগ্রামে এবং আপনার হচ্ছে রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে সফরে যায়, রাজশাহীতে। তখন মূল দলের টিকিটে আমি গিয়েছিলাম, এই পর্যন্তই। এরপরে জি। আমার আর বিমানে ওঠার সুযোগ হয়নি। ধন্যবাদ। এটা আমার মূল দলের ফোন। যেহেতু আমরা রাজনীতি করি, জি। মানুষ তাদের ইন্টারেস্টের জায়গা শেষ থেকে করতে হোক বা হবে। ভালো লাগার জায়গা থেকে হোক আমাদের পিছনে খরচ করবে, বাট এটা হবে। কিন্তু তারা তো এতদিন রাজনৈতিক দল করেনি। হুম। আর আমি দেখেছি যে একটা, হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলের হিসাব আমরা উন্মুক্ত করব, কিন্তু আওয়ামী লীগের সময় আমরা উন্মুক্ত করতে পারি নাই। কেন পারি নাই? কারণ যারা ফাইন্যান্স করেছে তাদের জীবনের ভয় ছিল, ব্যবসার ভয় ছিল। ঠিক এখনো আমরা মুক্ত করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ বাংলাদেশের রাজনীতির ক্যারেক্টার এরকম। দেখবে যে কে বিনিয়ামিন মোল্লাকে ফাইন্যান্স করে, তাহলে বিনিয়ামিন মোল্লাকে ঠেকাইতে হবে, তাহলে আগে ওরে ধর, ওরা আগে সাইজ কর, এটা সিস্টেম। কিন্তু ওকে। সরকারে যারা আছেন, সরকারের স্নেহনীয় যারা বা বলয় থেকে যারা রাজনৈতিক দল তৈরি করতেছেন, তারা তো প্রকাশ করতে পারেন তারা খরচ কোথায় পেয়েছেন। কেন হ্যাঁ, একটা তাদেরকে একই ভয় থাকতে পারে না? আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, উনি তাদেরকে কিন্তু একই ভয় থাকতে পারে না? উত্তর দিয়েছেন। উনি কিন্তু হুম। উত্তর দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন হ্যাঁ, উনি যদি অন্য কোনো টাকা রেখে থাকে, কি রেখে থাকে, তাহলে সেগুলো বের করার বিষয়, আগে বের করে তারপর প্রশ্ন করতে হবে। কিন্তু উনি কিন্তু বেসিক প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন আমি মনে করি জনগণ যে প্রশ্ন তুলেছে, আপনারা এত জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম করলেন, এইটার অর্থের উৎস কি? আমি মনে করি যে জনগণ আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিব। ওনাদেরকে যেহেতু প্রশ্ন করতেছেন, ওনাদের এই উত্তরটা দেওয়া উচিত, একদম এক ধন্যবাদ। পয়সা সহ ধন্যবাদ। ধন্যবাদ। ওনারা ধন্যবাদ। কোথায় একদম। খরচ করেছেন। ওকে, একদম ক্লিয়ার।